ম্যাট্রিক্স তো হয়ে গেছে আপনাদের, ক্যাপাসিটর টুইস্টিং ইজ অলসো ডান, রাইট? ওকে, কনস্ট্রাক্টর ডান। কথা বলতে হবে যে আমি তো দেখছি এটা ঠিক হওয়া। অনলাইনে যারা আছেন রেসপন্ড করেন। এই যে রো নাম্বার 25 একটু কনফার্ম করেন, বলছেন না কেন? অ্যাটেন্ডেন্স সব চলে গেছেন নাকি? বাহ, আমি সবগুলোকে আবার অ্যাবসেন্ট দিয়ে রাখবো। না স্যার, আমি লাস্ট ক্লাসে ছিলাম না স্যার, এর জন্য। আমরা তো এখন আছি। হ্যাঁ, তো বলেন এটা কি, এটা কখন ছিল না আপনাদের? ঠিক দেওয়া দেখা যাচ্ছে তো, কনস্ট্রাক্টর ক্যাপাসিটর টুইস্টিং। আপনারা ক্লাসও আসবেন, আসতেছেন না, রেসপন্স করছেন না, তাহলে কেমনি হবে? জাভা অ্যারে বোঝা হয়ে গেছে। স্যার গেটার টু স্ট্রিং এই দুটো এগুলো পড়ানো হয়েছিল আগের ক্লাসে। হ্যাঁ, পড়ানো হয়েছে, রাইট। কনস্ট্রাক্টরও পড়ানো হয়েছে, তাই না? নিউ করার সময় আমরা ডাটা সাপ্লাই দিই ফিল্ডের জন্য, সেটাই তো কনস্ট্রাক্টর। কি হলো, কথা বলেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি, আপনাদের কি করানো হয়েছে একটু দেখে নিই। সেকশন কত আপনাদের? 4। ম্যাট্রিক্স। না, কনস্ট্রাক্টর তো করানো হয়নি। তো সেটা বলছেন না কেন জোরের সাথে যে হয়নি করানো? ওকে, টু স্ট্রিং করানো হয়েছে, গেটার সেটেরও তো দেখছি না, হয় নাই, কিন্তু এখানে তো দেখছি ঠিক দেওয়া। ওকে, ঠিক আছে, যদি না হয়ে থাকে অসুবিধা নেই, আমরা করে নিচ্ছি। নাও লেটস সে আমরা তো এটা জানি যে হোয়াট শুড বি দ্য ডিফল্ট স্কোপ অফ ইওর ফিল্ডস। ফিল্ডের ডিফল্ট স্কোপ কি হওয়া উচিত? স্কোপ কি কি হয় আমরা এখানে আলোচনা করেছি, এই যে প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ, পাবলিক। তাহলে ফিল্ডের ডিফল্ট স্কোপ কি রাখি আমরা? স্যার প্রাইভেট থাকে, মেথডটা পাবলিক থাকে। রাইট, ওকে। তো তাহলে আমার যদি এখন এখানে আমি একটা ক্লাস বানাই, ধরুন আমি এখানে আরেকটা প্যাকেজ তৈরি করলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য, নিউ প্যাকেজ, লেটস সে এটার ভেতরে না, জাভার ভেতর, নিউ প্যাকেজ ইউজার্স। ভালো কথা, ইউজার্স প্যাকেজে আমি একটা ক্লাস বানালাম এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ি ক্লাসের টিপিক্যাল ফিল্ড কি হতে পারে বলেন তো দেখি, দু একটা। আইডি, তারপরে স্ট্রিং কি হতে পারে? নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন ইত্যাদি। স্যালারি হতে পারে। আপনার ডেট অফ বার্থ থাকতে পারে, একটা ডেট টাইপের।
না এটা আমার টাইম প্যাকেজের একটা ক্লাস, এই যে java.time। ওকে, তো তাহলে এই ফিল্ডগুলো সব প্রাইভেট ফিল্ড, বিকজ দ্যাটস দ্য ডিফল্ট সেটআপ। তাহলে অন্য কোনো ক্লাস থেকে, ফর এক্সাম্পল আপনার কন্ট্রোলার ক্লাস থেকে যদি এই ফিল্ডগুলোকে রিড করতে চাই বা রাইট করতে চাই, আপনার অনঅ্যাকশন মেথড ক্যানট ডু দ্যাট, নট অ্যালাউড। ওয়াই? বিকজ দ্য ফিল্ডস আর প্রাইভেট। তাহলে সমাধান কি? পাবলিক মেথড। ওকে, এখন সেটাই হচ্ছে গেটার সেটার। তাহলে আমরা যদি এখানে আসি, a method, a getter method, what is a getter method? A method which allows an outside of this class method to get the current value of a selected field. তাহলে আমার একটা ফিল্ডের কারেন্ট ভ্যালু যদি আমি বাইরের কোনো মেথড থেকে পেতে চাই, I cannot read it directly. So তখন আমি পাবলিক গেটার মেথড কল করতে পারি। পাবলিক গেটার মেথড আমাকে কি করবে? ওই ফিল্ডের ভ্যালুটা ফেরত দিবে বা রিটার্ন দিবে। So that is the getter method. So getter method starts with the prefix get followed by field name. Okay? তাহলে নেম যদি একটা স্ট্রিং টাইপের ফিল্ড হয় এমপ্লয়ি ক্লাসের, তাহলে গেটার মেথডের নাম উইল বি গেট নেম। এখন যেহেতু বাইরের মেথড এই নামটা চাচ্ছে এই মেথডের মাধ্যমে, তাহলে এই মেথড ওই নামটা ফেরত দিবে বা রিটার্ন দিবে। সো রিটার্ন টাইপ উইল বি দ্য ফিল্ড টাইপ। তো যেহেতু আমার ফিল্ড টাইপ এখানে স্ট্রিং, কাজেই গেটারের রিটার্ন টাইপ অলসো উইল বি স্ট্রিং। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কি? ভেরি সিম্পল। না বুঝলে প্রশ্ন করেন। তাহলে আপনার ক্লাসে যদি 10টা ফিল্ড থাকে, ইউ উইল হ্যাভ 10 getter methods. Now for public field getter সেটা না দিলেও চলে, এমনি অ্যাক্সেস করা যায়, কিন্তু ইন রিয়ালিটিতে having public field is very limited. It has only niche application of having a public field for a class. So typically it will not be the case. So therefore we will put getter method and setter method for all the fields. তাহলে as a standard practice in my class, if I have 10 fields, then I'll have 10 getters and 10 setters. Okay? Now setter method is to set the new value for a field. তাহলে getter মেথডের নেম starts with the prefix get, setter মেথড নেম starts with the prefix set. তাহলে নেম যদি ফিল্ড হয়, সেটার মেথডের নাম হবে কি? set name. Now getter method আমি কল করছি, I am the outsider method. I am calling the getter method to get the value, so it returns the value. কিন্তু setter method don't return anything. Instead I supply the new value to set to the field. তাহলে setter method return type হবে void, but it will receive a parameter. তাহলে setter মেথডের প্যারামিটার হবে ফিল্ডের টাইপ। ওকে, তো তাহলে আমার এমপ্লয়ি ক্লাসে নেম যদি একটা ফিল্ড হয়, তাহলে গেট নেম ইজ এ গেটার মেথড। ওকে, এখন এই গেটার মেথড আসলে কি রিটার্ন করবে? রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, কিন্তু স্ট্রিং স্টেটমেন্টটা কি হবে? রিটার্ন কার নেম? না, এমপ্লয়ি তো ক্লাস, কিন্তু নেম তো আসলে বিলংস টু অবজেক্ট। কোন অবজেক্টে? এখন আমার এখানে দুইটা এমপ্লয়ি আছে, ওকে, এমপ্লয়ি 1 and এমপ্লয়ি 2। এখন আমি যখন বলছি যে e1 ডট গেট নেম, তখন প্রিন্ট মেথডে আমি এমপ্লয়ি 1 এর নেমটা বের করে নিয়ে আসতেছি। কারণ দেখেন, নেম তো একটা ফিল্ড মেমোরি ইজ পার্ট অফ দ্য ইনস্ট্যান্স মেমোরি। তাহলে আমি যখন বলছি যে নিউ E1, নিউ E2, নিউ E3, এরকম ভাবে আমি যখন এমপ্লয়ি ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট করছি, প্রত্যেকটা ইনস্ট্যান্সের মধ্যেই তো আইডি আছে, প্রত্যেকটা ইনস্ট্যান্সের মধ্যেই স্যালারি আছে। তা আমি যদি বলি যে গেট স্যালারি, এই স্যালারিটা কার মেমোরি থেকে আসবে?
এটা E1 এর মেমোরি থেকে আসবে না E2 এর মেমোরি থেকে আসবে না E3 এর মেমোরি থেকে আসবে? কিন্তু আমি তো একটা পার্টিকুলার এমপ্লয়ি গেটার মেথডের কাজ কি? Get the current value of the field. Current value of the field of which object? Getter মেথডের যে ক্লায়েন্ট তার। তাহলে এই গেট নেমটাকে ইউজ করা হচ্ছে হু ইজ দ্য ক্লায়েন্ট? এই মেথড কলের ক্লায়েন্ট কে? তাহলে আই এম এক্সপেক্টিং দ্য নেম অফ U1। আবার একই গেট নেমকে সেকেন্ড টাইম কল করা হয়েছে, তখন ক্লায়েন্ট কে? I expect get name to return the name of E2, not E1 in this call. তাহলে এই কলে আমি E2 নেম এক্সপেক্ট করতেছি, এই কলে আমি E1 এর নেম এক্সপেক্ট করতেছি, এই কলে এগেইন আমি E1 এর নেম এক্সপেক্ট করতেছি। তাহলে একটা মেথড যখন কোনো ফিল্ড রিটার্ন করে, কার ফিল্ড রিটার্ন করে? বা একটা মেথড যখন ফিল্ড নিয়ে কাজ করে, কার ফিল্ড নিয়ে কাজ করে? এখন ক্যালকুলেট সিজিপিএ মেথড যখন গ্রেড নিয়ে কাজ করে, কার গ্রেড নিয়ে কাজ করে? পার্টিকুলার ইনস্ট্যান্সের। তাহলে যদি একটা মেথড থাকে যে প্রিন্ট সিজিপিএ, তাহলে সিজিপিএ ক্যালকুলেট করে প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট সিজিপিএ আমি যদি বলি যে আসিফ ডট প্রিন্ট সিজিপিএ, সো প্রিন্ট সিজিপিএ উইল ইউজ দ্য গ্রেডস অফ আসিফ। আমি যদি বলি শফিক ডট প্রিন্ট সিজিপিএ, প্রিন্ট সিজিপিএ উইল ইউজ দ্য গ্রেডস অফ শফিক। তাহলে মেথডের ভেতরে যখন আমরা ফিল্ড ইউজ করি, ক্লায়েন্টের ফিল্ড এসে কাজ করে। নাও ক্লায়েন্ট ইজ নট ফিক্সড। আপনি একটা মেথডকে 100 বার কল করতে পারেন, এক এক সময় এক এক ইনস্ট্যান্সকে আপনি ক্লায়েন্ট বানাতে পারেন, দ্যাটস আপ টু ইউ। তাহলে আমি যদি ক্লায়েন্টকে রিটার্ন করতে চাই, তাহলে এখানে আমি কি লিখব? রিটার্ন হোয়াট? কি রিটার্ন করব এখানে বল? রিটার্ন তো করতে হবে। রিটার্ন হোয়াট? কাকে রিটার্ন করব? E1.name ক্লায়েন্ট ডিটেইলস। রিটার্ন E1.name দেওয়া যাবে না স্যার, স্ট্রিং এ কনভার্ট করে তারপর। না, স্ট্রিং এ কনভার্ট করতে হবে কেন? নেম স্ট্রিং, আমার রিটার্ন স্ট্রিং করতেছে, কনভার্টর লাগবে কেন এখানে? কিন্তু রিটার্নটা করব কাকে? আমি E1.name কে রিটার্ন করব না, কেন না? হ্যাঁ, তাহলে আপনি এখানে মেথড কিন্তু আপনি একটা পার্টিকুলার অবজেক্টের জন্য ফিক্স করতে পারেন না, কারণ ইটস এ ফাংশন বিল্ট ইন ফাংশন অফ দ্য ক্লাস। তার মানে প্রত্যেকটা অবজেক্ট কোয়ালিফাইজ টু বি দ্য ক্লায়েন্ট ফর দ্যাট মেথড কল। তার মানে আপনি বলে দিতে পারেন না যে এই মেথডটা শুধু এই পার্টিকুলার অবজেক্টের ফিল্ড নিয়ে কাজ করবে, তো ইউ ক্যানট ফিক্স দ্যাট। অবজেক্ট কেন রিটার্ন করবে? আপনি তো রিটার্ন করতেছেন স্ট্রিং, আপনি তো এমপ্লয়ি রিটার্ন করছেন না, এমপ্লয়ি একটা ফিল্ডের ভ্যালু রিটার্ন করছেন। কিন্তু প্রশ্ন হলো কোন এমপ্লয়ি? এটা কি E1 এর হবে? না, সেটাই বলতে চাচ্ছি। তাহলে E1 এরটা কখন হবে? যখন এই কলটা করবেন তখন E1 এরটা সে রিটার্ন করবে, যখন এই কলটা করবেন তখন E2 টা রিটার্ন করবে। তাহলে আমি এখানে কোনো স্পেসিফিক অবজেক্টের নাম ফিক্স করে দিতে পারবো না, তখন আমাকে বলতে হবে this dot name. Now what is this? This is a special handle which represents the current client, okay, during the time period of the execution of the method. তাহলে আমি যখন এই কলটা করলাম, get name will be executed. তাহলে get name যতক্ষণ ধরে এক্সিকিউট হবে ততক্ষণ this will refer to E1. যখন মেথডটা শেষ হয়ে যাবে তখন this will be null. E2 কেন null? কারণ তখন আর কোনো ক্লায়েন্ট নাই, মেথড রিটার্ন করে ফেলছে। পরবর্তীতে আবার যখন আপনি কোনো একটা মেথডকে কল করবেন,
তাহলে ওই মেথডটা যতক্ষণ এক্সিকিউট হবে ততক্ষণ আবার দিস উইল বি পয়েন্টিং টু E2, যখন রিটার্ন করবে আবার দিস উইল বি নাল। অন্যান্য হ্যান্ডেলে আমাদেরকে নিউ করতে হয় বা আমাদেরকে ইকুয়াল টু দিয়ে বসাইতে হয়, দিসের ক্ষেত্রে এটা অটোমেটিক। দিসের ক্ষেত্রে কাকে পয়েন্ট করবে ইট ডিপেন্ডস অন ওই মুহূর্তে কোন মেথড এক্সিকিউট হচ্ছে এবং তার ক্লায়েন্টকে। তাহলে আমি যদি বলি যে রিটার্ন দিস ডট নেম, তাহলে যখন যে ক্লায়েন্ট তার নেম রিটার্ন হবে। আচ্ছা, এখন ধরেন আমি যদি এটা দিয়েই ফেলি, তাহলে এখানে কি সমস্যা হবে? কম্পাইলার আমাকে কি প্রবলেম দিবে? কারণ আমি জোর করে এটা লিখলাম, এটা কিন্তু মেথড না, এটা ফিল্ড। ক্যান আই রাইট দ্যাট? আমি তো গেট নেম দিয়ে দিয়েছিলাম, গেট নেম দিয়ে না দিয়ে এখন আমি সরাসরি ফিল্ডকে অ্যাক্সেস করতে চাচ্ছি। ক্যান আই গেট E1 ডট নেম কি একটা স্ট্রিং না? প্রাইভেট, এটা একটা কারণ, রাইট। তার মানে আপনার যেহেতু এটা প্রাইভেট, আপনি এটা এমপ্লয়ি ক্লাসের মেথড ছাড়া কোথাও এটা সরাসরি অ্যাক্সেস করতে। এই অ্যানাদার ক্লাসের একটা মেথডের মধ্যে বসে আমি বলতেই পারবো না E1 ডট নেম এটা প্রাইভেট। কিন্তু ধরে নিলাম যে এটা প্রাইভেট না, পাবলিক, তাহলে কি এটা কাজ করবে? কেন? হ্যাঁ, আমি E1 এটাই প্রিন্ট করতেছি, অসুবিধা কি? তা আমি তো তাই লিখছি ওখানে যে প্রিন্ট E1 ডট নেম। আমি তো গেট নেম কল করি না, আমি ফিল্ডকেই সরাসরি। এখানেও আমার একটা সমস্যা হবে, কারণ E1 কে ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই, তাহলে এটা এখানে নাল পয়েন্টার এক্সেপশন হবে। E1 কে কি নিউ করা হয়েছে? E1 কে আমরা এখানে ডিক্লেয়ার করেছি, তার মানে শুধু ডিক্লেয়ার করে রাখলে কি হয়? ইটস এমটি হ্যান্ডেল, নাল। তা এখন আপনি বলতেছেন একটা নালের ডট নেম, এটা হবে? তাহলে এখানে কি হবে? নাল পয়েন্টার এক্সেপশন হবে। তাই না? দুইটা প্রবলেম, যে নাল পয়েন্টার এক্সেপশন হবে, তার থেকে বড় কথা আপনি এটা লিখতেই পারবেন না, কারণ এটা প্রাইভেট ফিল্ড। ওই জন্যই আমাদের গেটার মেথড ইউজ করতে হবে। তো এটা আমরা প্রবলেম আছে বলেই আমরা আসলে এখানে গেটার ইউজ করছি। ঠিক আছে? সেটার ক্ষেত্রে যদি আসি, একই উল্টা, which allows an outsider to set a new value to a selected field. তাহলে starts with set আর field name হচ্ছে postfix। তাহলে আমার ওই এগেন নেম যদি হয় আমার ফিল্ড, তাহলে সেটার নাম হবে set name, কিন্তু তখন রিটার্ন টাইপ হবে ভয়েড, কিন্তু প্যারামিটার হবে একটা স্ট্রিং। তো তখন প্যারামিটারটাকে আমি ক্লায়েন্টের ফিল্ডে রেখে দিলাম। ওকে? হ্যাঁ, ভয়েড মানে কি বলেন? ইংলিশ ওয়ার্ডের মানে কি? ভয়েড মানে কি? এটা তো একটা ইংলিশ ওয়ার্ড। এটাকে ইংলিশ ওয়ার্ড হিসেবেই যদি আপনাকে বলতে বলি, এটার অর্থ কি বাংলা? ভয়েড শব্দটা শুনেন? এমটি। এমটি। It's not zero. Empty. Zero is an integer. It has 4 bytes. Kaje void is not zero. Void is empty. Na, space is a character, 1 byte. Space also, every key is a character. তাহলে hello world এর লেন্থ কিন্তু 10 না, 11. And hello এর 5টা ক্যারেক্টার, world এর 5টা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার। ঠিক আছে? তো ভয়েড হলো শূন্য, মানে এমটি। শূন্য বলতে ওই শূন্য না, শূন্যতা অর্থে শূন্য। ইউ আর ফিলিং ভয়েড। হ্যাঁ, আপনার ব্রেকআপ হয়ে গেছে, নাও ইউ আর ফিলিং ভয়েড। বা কোনো ক্লোজ একজন কেউ মারা গেছে, ইউ আর ফিলিং ভয়েড ইনসাইড। মনের ভেতর খা খা করছে, শূন্য শূন্য লাগছে।
দ্যাট ইজ ভয়েড। তো তার মানে রিটার্ন টাইপ ভয়েড মানে আপনি কিছুই রিটার্ন করেন না, অ্যাজ এ ডাটা ইউ ডোন্ট রিটার্ন এনিথিং। তাহলে প্রশ্ন হলো তাহলে ওটা দেওয়ার দরকার কি রিটার্ন টাইপ? এটা মানেটা হলো কিছুই রিটার্ন করছেন না, কথাটা ঠিক না। যখন একটা মেথডকে কল করা হয়, কোথা থেকে কল করা হয়? From where in your code you call a method? From the body of another method. এই যে এই এক্সাম্পলটাতে যদি দেখেন, এই গেট নেমটাকে কোথা থেকে কল করা হয়, কোন মেথডের বডি থেকে কল করা হয়েছে? সাম এমপ্লয়ি কোথায়? না, গেট নেম মেথডটাকে কল করা হয়েছে কোথা থেকে? এটা তো একটা কল স্টেটমেন্ট। এই কল স্টেটমেন্টটা পার্ট অফ হুইচ মেথড? আমি যদি এখানে বলি system.out.print, তাহলে যে প্রিন্ট মেথডটাকে কল করা হলো না, যে প্রিন্ট, এটা তো একটা কল স্টেটমেন্ট নাকি? তাহলে এই কলটা করলো কে করলো কলটা? কথা বুঝেন নাই? এখন ধরেন housekeeper class has a method bring food from canteen. তাহলে bring food from canteen is a method. তার মানে এটা একটা টাস্ক যেটা একজন হাউসকিপার অবজেক্ট ক্যান বি ক্লায়েন্ট ফর দিস টাস্ক। তাহলে জিয়া একজন ইনস্ট্যান্স, আমি বলতে পারি জিয়া একটু ক্যান্টিন থেকে কফি নিয়ে আসে, তাহলে জিয়া ডট ব্রিং ফুড ফ্রম ক্যান্টিন প্যারেনথেসিস সেমিকোলন। এটা কল করা হলো, কে কল করলো? কে কল করলো? হ্যাঁ, আপনি বাসায় যান কিভাবে? আইবি থেকে? হ্যাঁ, রিক্সা দিয়ে। তো আপনি যখন গেটের সামনে দাঁড়ান তখন কি ধরেন ড্রাইভ রিক্সা, এটা মেথড অফ হুইচ ক্লাস? রিক্সা পুলার। রিক্সা পুলার হচ্ছে একটা ইউজার ক্লাস বা মডেল ক্লাস, তার একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে পুল রিক্সা বা ড্রাইভ রিক্সা। তাহলে এই রিক্সাতে কি এমনি আপনি অটোমেটিক বাসায় চলে যাবেন? ওই মেথডকে কল করতে হবে, ড্রাইভ রিক্সা মেথডকে কল করতে হবে উইথ সাম পার্টিকুলার রিক্সাওয়ালা ক্লায়েন্ট। তাহলে রিক্সাওয়ালা ওয়ান ডট ড্রাইভ রিক্সা, এটা কল করতেছেন আপনি। কলটা কে করলো? আপনি কে? আপনি ধরেন একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, তাহলে স্টুডেন্ট ক্লাসের একটা মেথডের ভেতর থেকে কলটা হবে। তাহলে স্টুডেন্ট ক্লাসের একটা মেথড হলো রিটার্ন হোম। তাহলে আসিফ ডট রিটার্ন হোম, তার যে বডি, তার মানে আমার এখানে এই যে অ্যানাদার ক্লাসের সাম মেথড, এই সাম মেথডের মধ্যেই কলটা করা হয়েছে, সাম মেথডের মধ্যে প্রিন্ট মেথডটাকে কল করা হয়েছে। তাহলে সাম মেথড হলো এই প্রিন্ট মেথডের কলার। কে কল করে? একটা মেথড কি এমনি এক্সিকিউট হয় নাকি? কোড লিখলে কি এক্সিকিউট হবে? কল করতে হবে, কল না করলে তো জিন্দেগিতেও এক্সিকিউট হবে না, এক্সেপ্ট মেইন মেথড। মেইন মেথড নিজে এক্সিকিউট হয়, দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট। বাট আদার দ্যান দ্যাট, আপনি একটা আপনার ট্রি, বাইনারি ট্রি ক্লাস একটা মেথড, তিনটা মেথড ইমপ্লিমেন্ট করছেন, ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল। মেথডগুলো বানিয়ে রেখেছেন, কিন্তু মেথডগুলো যদি কল না হয় ওই কোডগুলোকে এক্সিকিউট হবে? তার মানে একটা মেথড এক্সিকিউট হওয়া মানে ওকে কল করা হয়েছে, কল করা হয়েছে মানে ওর একটা কলার আছে, তাই না? এখন আপনাকে একটা ডায়াগ্রাম দেখাই, তাহলে এটা হয়তো আপনার জন্য ইজি হবে টু আন্ডারস্ট্যান্ড।
দেখেন তো ভয়েড ভার্সেস নন ভয়েড, এই যে দেখেন এই প্রশ্ন আপনি করলেন বলে এই আলোচনাটা আসলো, না এটা আসতো না। আচ্ছা দেখেন ডু সাম একটা ফাংশন বা মেথড যাই ধরেন, ডু সাম যখন কল হবে এই কোডগুলো এক্সিকিউট হবে। ডু অ্যানাদার আরেকটা মেথড। এখন ডু সাম কোনো ডাটা রিটার্ন করে না, তাহলে রিটার্ন টাইপ ভয়েড। কিন্তু ডু অ্যানাদার একটা ইন্টিজার রিটার্ন করে, কাজে ওটা রিটার্ন টাইপ ইন্টিজার। তো কাজে আপনাকে একটা ইন্টিজার রিটার্ন করতে হবে। আমি করলাম রিটার্ন পি দিন শেষে, ঠিক আছে? কথা বলেন, কথা না বললে তো হবে না। ওকে, এখন দেখেন মেইনের মধ্যে গিয়ে আমি বলছি এই হচ্ছে মেইনের কোড সাপোজ, তাহলে প্রোগ্রাম যখন স্টার্ট হবে এখান থেকে এক্সিকিউশন শুরু হবে। এই লাইনগুলো এক্সিকিউট করার পরে যখন দেখবে যে একটা মেথড কল স্টেটমেন্ট, তখন কি হবে? মেইন কি কন্টিনিউ করবে না মেইন পজ হবে? মেইনের এক্সিকিউশন কি এখানে পজ হবে, নাকি মেইন উইল কন্টিনিউ টু এক্সিকিউট রেস্ট অফ দ্য স্টেটমেন্টস? হ্যাঁ, নতুন একটা বলেন। এই তিনটা লাইন এক্সিকিউট হওয়ার পরে 4 নাম্বার লাইনে গিয়ে একটা মেথড কল পেল। এখন কি সে 5 নাম্বার লাইনে কন্টিনিউ করবে, নাকি এই কলটা এক্সিকিউট হওয়া পর্যন্ত সে ওয়েট করবে? ওয়েট করবে। তাহলে ওয়েট করবে কেন? কারণ এই কন্ট্রোল উইল লিভ মেইন and control will come to the starting of do sum. তো তখন সে এখান থেকে do sum এর স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে। তো do sum এর স্টেটমেন্ট গুলো যখন শেষ, তখন do sum রিটার্ন করবে না? রিটার্ন করলে কি হবে? কন্ট্রোল উইল গো ব্যাক টু হোয়ার? টু ইটস কলার। তাহলে এই কন্ট্রোল উইল গো ব্যাক উইথ অ্যান এমটি বডি, শূন্য হৃদয় নিয়ে কন্ট্রোল ফেরত যাবে to the caller and it will continue executing rest of the method. এইখানে rest of the lines, এখানে এসে সে আবার একটা কল পেল, আবার পজ দিবে। now control will leave main। এখন কন্ট্রোল কোথায় যাবে? সুইচ করে do another, এই যে do another এ চলে আসবে। এসে do another এর স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করার পরে সে রিটার্ন করবে একটা ইন্টিজার। এখন control will return with an integer to the caller, so it will be received in x and it continues. তার মানে আপনি যখন কন্ট্রোলের সাথে ভ্যালু রিটার্ন করেন, রিটার্ন টাইপ হয় সেই ডাটার ভ্যালু টাইপ। আর যদি শুধু কন্ট্রোল রিটার্ন করেন, তাহলে রিটার্ন টাইপ হয় ভয়েড। ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই আপনার এই যেখান থেকে মেথডগুলো কল করা হচ্ছে, সেখানে যদি কোনো কিছু রিটার্ন না চান, রিটার্ন টাইপ ভয়েড হবে। আর যদি কোনো কিছু ফেরত চান, তাহলে রিটার্ন টাইপ হবে যা চান সেইটাই। ওকে, এটাকে আমরা বুঝতে পারলাম নাকি পারলাম না? Yes, sir. ওকে, তাহলে ক্লোজ করে দিই। তাহলে এখন আমাদের এটা আমরা গেটার সেটা বুঝতে পারলাম। ওকে, এখন আসেন যে হোয়াট ইজ কনস্ট্রাক্টর। আগে আমাকে ডিকশনারি মিনিং বলেন। ইটস অ্যান ইংলিশ ওয়ার্ড কনস্ট্রাক্টর, এটা ডিকশনারি মিনিংটা কি? ইংলিশ ওয়ার্ড, এটার মানে বলেন, না পারার কোনো কারণ নাই। Someone who constructs something, বানায়, build Someone who something. constructs something. তো ধরেন আপনি একজন কার্পেন্টার, ইউ আর কার্পেন্টার, অথবা আপনি একজন রাজমিস্ত্রি, আপনি একটা ঘর বানাবেন। তো ইউ ক্যান কনস্ট্রাক্ট এ ঘর অর হাউস, সো ইউ আর এ কনস্ট্রাক্টর। না, প্রশ্ন হলো যে কনস্ট্রাকশনটা আপনি কখন করবেন? ওকে, ইউ ক্যান কনস্ট্রাক্ট এ হাউস, but to construct a house, what you need bare minimum?
না, ঠিক আছে, মানে আপনার টুলস আছে, আপনি আপনার একটা জায়গা লাগবে। আপনার যদি একটা জায়গা না থাকে, আপনি ঘর বানাবেন কোথায়? শূন্যে তো আর ভাসমান ঘর বানানো যাবে না। সো ইউ নিড এ পিস অফ ল্যান্ড টু কনস্ট্রাক্ট এ হাউস। তাহলে আমরা যখন বলছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনস্ট্রাক্টর, ইট মিনস কনস্ট্রাকশন অফ অবজেক্ট। সো কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টস অবজেক্ট। কখন? যখন আমার জায়গা থাকবে। জায়গা নাই, আমি ঘর বানাতে পারবো না। মেমোরি নাই, আমি অবজেক্ট কিভাবে কনস্ট্রাক্ট করব? তাহলে কনস্ট্রাকশন প্রসেসটা কখন হবে? তার মানে যখন আমি নিউ করব তখন। পরে না, পরে করলে আবার কনস্ট্রাকশন হবে না। কনস্ট্রাকশন হচ্ছে at the time of memory allocation, so that you prevent garbage value at all time. মেমোরি অ্যালোকেট করার সময় আপনি কনস্ট্রাকশনটা করে ফেলছেন। সো হোয়াট ডু মিন বাই কনস্ট্রাকশন, হোয়াট ইট ডাজ? তো দুইটা কাজ করে। একটা হলো যে ইট উইল ডু ইন্টারনাল নিউ মেমোরি অ্যালোকেশন ফর এ ফিল্ড, যদি থাকে। এই লাইনটা দিয়ে কি বুঝলেন আমাকে একটু বলেন, না বুঝলে সেটাও বলেন। এই দুইটা লাইন দিয়ে এখন আপনি একটা কার কনস্ট্রাক্ট করতে পারেন। তাইলে যখন নিউ কার করা হলো তখন আপনি কারটাকে বানালেন, কিন্তু কারের ফিল্ড কি আছে? ইঞ্জিন। নাও ইঞ্জিন ইটসেলফ ইজ এ অবজেক্ট অফ ইঞ্জিন ক্লাস। তাহলে আপনার একটা ইঞ্জিন হ্যান্ডেল আছে আপনার ফিল্ড হিসাবে। এখন আপনি কারের জন্য মেমোরি অ্যালোকেট করে কার বানালেন, কিন্তু ইঞ্জিন যদি নাল থাকে তাহলে তো কারটা ফুললি ফাংশনাল না। তার মানে আপনার ফিল্ডস ক্যান বি প্রিমিটিভস, ফিল্ডস অলসো ক্যান বি ক্লাস হ্যান্ডেল। তাহলে আমাদের এমপ্লয়ি ক্লাসে প্রিমিটিভ কি কি আছে বলেন তো? হাউ মেনি ফিল্ডস আর দেয়ার ইন দিস এমপ্লয়ি ক্লাস? যেটা বোর্ডে দেখা যাচ্ছে 6. Among these 6 fields, how many of them are primitives and how many of them are class handles? 3 primitive. 2 primitives, int and float. ক্যাপিটাল লেটারের সব হচ্ছে ক্লাস। তাহলে 3টা স্ট্রিং ক্লাসের হ্যান্ডেল আর একটা লোকাল ডেট ক্লাসের হ্যান্ডেল। আপনার ম্যাট্রিক্স ক্লাসের কয়টা ফিল্ড? How many fields in your matrix class? একটাই, সেটা কি প্রিমিটিভ না ক্লাস হ্যান্ডেল? নাম কি আগে বলেন, ফিল্ডের নাম কি? একটাই যে বললেন সেই ফিল্ডের নামটা কি? ভ্যালুস। তো ভ্যালুসের টাইপ কি? না, ইন্টিজার হলে তো প্রিমিটিভ। ভ্যালুস হচ্ছে একটা 2D অ্যারে অবজেক্টের, অ্যারে ক্লাসের অবজেক্ট। কারণ আমরা জানি যে জাভাতে প্রত্যেকটা অ্যারে এক একটা ক্লাস। ওই জন্য আমরা বলতে পারি ভ্যালুস ডট লেন্থ। তাহলে লেন্থ একটা ফিল্ড, তাহলে ওই অ্যারের সাইজটা সে আমাকে দিবে। এটা আমরা করছি না আগের দিন? এই যে আমি তো দেখতে পাচ্ছি এখানে কনস্ট্রাক্টর আছে। আপনারা বললেন কেন কনস্ট্রাক্টর করানো নেই, যেখানে দুইটা কনস্ট্রাক্টর দেখা যাচ্ছে? যাই হোক, এখন তাহলে আমার এই এমপ্লয়ি ক্লাসের কথা যদি চিন্তা করি, এই আমি যখন নিউ এমপ্লয়ি করব, আসিফ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, তাহলে যে এমপ্লয়ি অবজেক্টের জন্য যে মেমোরি অ্যালোকেট হবে, এই ইন্টিজার এন্ড ফ্লোট এর মেমোরি হচ্ছে পার্ট অফ দ্যাট।
কিন্তু এই ডেট অফ বার্থ কিন্তু নাল। তাহলে নিউ এমপ্লয়ি করলেই হবে না, ডেট অফ বার্থকেও নিউ লোকাল ডেট করতে হবে। তা আপনি তো নিউ এমপ্লয়ি করতেছেন, সো ইউ আর ইনস্ট্যান্সিয়েটিং এমপ্লয়ি ইনস্ট্যান্স। এখন আপনার যদি কোনো ফিল্ড থাকে ক্লাস হ্যান্ডেল, তাদেরকেও মেমরি অ্যালোকেট করাটা এক্সপেক্টেড ফ্রম দ্য কনস্ট্রাক্টর। আদারওয়াইজ ইউর এমপ্লয়ি অবজেক্ট ইজ নট ফুললি ফাংশনাল, কারণ কিছু কিছু ফিল্ড নাল রয়ে গিয়েছে। তাহলে এইটা কনস্ট্রাক্টরের একটা কাজ। The another task of constructor is to set the initial or default values to the fields. তো তাহলে আমি যদি এখন এমপ্লয়ি ক্লাসে একটা কনস্ট্রাক্টর আনতে চাই, এখন দেখেন আমরা যখন নিউ করি, খেয়াল করেন কন্ট্রোলারে গিয়ে এই যে আপনি এখানে করেছেন যে নিউ ম্যাট্রিক্স, এখানে ইউ হ্যাভ সাপ্লাইড ভ্যালু টু দ্য কনস্ট্রাক্টর। ওই যে প্যারেনথেসিস থাকে না, নিউ ম্যাট্রিক্স নিউ স্টুডেন্ট, ওই প্যারেনথেসিস ইজ নাথিং বাট প্যারামিটার ফর কনস্ট্রাক্টর, বিকজ ক্লাসের নামই কনস্ট্রাক্টরের নাম, স্পেশাল মেথড, যে কোনো মেথডকে আমরা কনস্ট্রাক্টর বলতে পারবো না। সো ক্লাস নেম ম্যাট্রিক্স, সো কনস্ট্রাক্টর ইজ অলসো ম্যাট্রিক্স। এই যে এখন কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না, ভয়েডও থাকে না। খেয়াল করে দেখেন, পাবলিক ভয়েড কথাটা কিন্তু নাই। অন্যান্য মেথডে ভয়েড আছে, এখানে ভয়েড আছে, তাই না? এখানে ভয়েড আছে, কিন্তু কনস্ট্রাক্টরে ভয়েড নাই। কেন নাই? ভয়েড থাকার মানে কি? রিটার্ন টাইপ ভয়েড থাকার মানেটা কি? রিটার্ন করবে কাকে? কন্ট্রোলটা রিটার্ন করবে কাকে? কলারকে। তাহলে রিটার্ন টাইপ ভয়েড রাখার মানে হচ্ছে এর একটা কলার আছে। তার মানে হচ্ছে কনস্ট্রাক্টরে যদি রিটার্ন টাইপ ভয়েড থাকে, কনস্ট্রাক্টর need to be called, it will have a caller. এখন প্রবলেমটা হলো, এক কনস্ট্রাক্টরকে যদি অন্যান্য মেথডের মতো কল করে এক্সিকিউট করতে হয়, তাহলে যদি কল না করেন তাহলে তো এক্সিকিউট হবে না। সো দ্যাটস দ্য ভেরি এগেইনস্ট দ্য ফিলোসফি অফ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মানে হচ্ছে কনস্ট্রাক্ট অ্যাট দ্য টাইম অফ মেমোরি অ্যালোকেশন। ও কারো কলের জন্য বসে থাকবে না। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো কলার অফ কনস্ট্রাক্টর। আপনি ডিক্লেয়ার করতেছেন, মেমোরি অ্যালোকেট করতেছেন নিউ দিয়ে, তখনই কনস্ট্রাক্টর ফায়ার হবে, ওর কোনো কলার নাই। যেহেতু ওর কোনো কলার নাই, ও কন্ট্রোল কাকে রিটার্ন করবে? কলার থাকলে না আমি কন্ট্রোল রিটার্ন করবো, কলারই তো নাই। দ্যাটস ওয়াই ও রিটার্ন টাইপ ভয়েডও হবে না। দ্যাট ইজ দ্য রিজন। ভয়েড থাকা মানে আপনি কাউকে কন্ট্রোল ফেরত দিচ্ছেন। আমাকে কেউ কলই করেন, আমি কাকে কন্ট্রোল ফেরত দিব? আমি কন্ট্রোল পজ করে এখানে আসছিলাম, তার মানে আমার একটা কলার ছিল, কল হয়েছে, ওখানে পজ করে এখানে আসছি। সো ভয়েডের মাধ্যমে বা রিটার্ন টাইপের মাধ্যমে আমাকে আবার কন্ট্রোল ফেরত, আমাকে তো কেউ কলই করে নাই, আমি নিজে নিজে ফায়ার হয়েছি। তাহলে আমি কাকে রিটার্ন করবো? কাউকে রিটার্ন করাবে। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো রিটার্ন টাইপ ফর কনস্ট্রাক্টর। ঠিক আছে? তো তাহলে আমার এমপ্লয়ি ক্লাসে যদি আমি এখন কনস্ট্রাক্টর লিখতে চাই, লিখতে পারি বলেন? পাবলিক কি হবে কনস্ট্রাক্টরের নাম? এমপ্লয়ি। রিটার্ন টাইপ হবে না, না রিটার্ন টাইপ হবে না, দেয়ার ইজ নো রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ তো একটা টাইপ হতে হবে, সেটা ইন্টিজার হোক ভয়েড হোক, এই জন্য তো রিটার্ন টাইপ নাই। এখন এইখানে কি আমরা কোনো প্যারামিটার দিয়েছি এই কনস্ট্রাক্টরটাকে? তাহলে এই কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো হবে, ইনিশিয়াল ভ্যালুগুলো হবে সব প্রোগ্রামার ডিসাইডেড ভ্যালু। হার্ড কোড করা, কারণ কোনো কিছু তো আপনি রিসিভ করতেছেন না। তাহলে আপনি ডিসাইড করতে পারেন যে প্রিমিটিভস গুলোকে আমি যদি নিউমেরিক টাইপ হয় 0 দিতে পারি, স্ট্রিং গুলোকে আমি টিবিএ দিতে পারি, আর প্রিমিটিভ আর স্ট্রিং এর বাইরে অন্যান্য ক্লাস হ্যান্ডেল যেগুলো আছে ওগুলোকে আমি নাল করে রাখতে পারি। দ্যাট ইজ দ্য ডিফল্ট ভ্যালু, ইউ মে ডিসাইড।
আপনি অন্য কিছু ডিসাইড করতে পারেন। তো যাই ডিসাইড করবেন সেটা এখানে করতে হবে। তাহলে আমি এখন বলতে পারি যে আইডি ইকুয়াল টু 0, স্যালারি অলসো ইকুয়াল টু 0, তারপর নেম, তারপরে আপনার ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশন, এগুলো হচ্ছে টিবিএ। আর এই স্ট্রিং এর বাইরে যেহেতু অন্য ক্লাসের একটা হ্যান্ডেল আছে ডেট অফ বার্থ, এইটা তো সিস্টেম ডেট দিলে তো এটা হইল না। সিস্টেম ডেট আপনি ডিফল্ট ডেট অফ বার্থ দিবেন কেন? এটা ডাজন্ট মেক সেন্স। তাহলে আপনি এটাকে নাল করে রাখতে পারেন। যে কোনো ক্লাস হ্যান্ডেল ক্যান বি নাল। তাহলে আপনার এটাই হচ্ছে ডিফল্ট কনস্ট্রাকশন অফ এমপ্লয়ি অবজেক্ট। Now you can customize it the way you want. তাহলে আমাদের ম্যাট্রিক্সের কাস্টমাইজেশন কি হতে পারে? কনস্ট্রাক্টরে আমি যদি কোনো প্যারামিটার সাপ্লাই না দিই, পাবলিক ম্যাট্রিক্স, এখন আমাকে ডিসাইড করতে হবে হোয়াট ডু ইউ মিন বাই ডিফল্ট কনস্ট্রাকশন অফ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের ফিল্ড তো একটাই, 2D অ্যারে, হুইচ ইজ এ ক্লাস হ্যান্ডেল। তাহলে হয় ওটাকে আমি নাল করে রাখতে পারি ডিফল্ট হিসেবে, অথবা আমি একটা ডিফল্ট সাইজের ম্যাট্রিক্স জেনারেট করে রাখতে পারি উইথ 0। সেই ডিফল্ট সাইজ কত হবে? 5x5 না 10x10 না 3x3? সেটাও আপনাকে ঠিক করতে হবে। সেটা আপনাকে ঠিক করতে হবে অ্যাজ এ ডেভেলপার। সো ইউ ক্যান গো ফর দ্যাট, অর আপনি বলতে পারেন যে আমি কিছুই রাখবো না, ভ্যালুস অলসো উইল বি নাল। দ্যাটস আপ টু ইউ। তাহলে আপনি বলতে পারেন, যদি আপনি বলতে চান যে এটা 10x10 অল 0, তাহলে আপনি বলতে পারেন যে ভ্যালুস ইকুয়াল টু নিউ, কিন্তু হ্যান্ডেল নিউ করতে হবে। তা আপনি বললেন যে 10x10। এখন সবগুলোকে যদি আপনি 0 দিতে চান, এখন লুপ চালান ইন্ট আই এবং জে, তাহলে ফর I equal to 0, I less than values dot length. Values তো একটা array is a class, জাভাতে প্রত্যেকটা অ্যারেতে লেন্থ বলে একটা ফিল্ড আছে, সো আলাদা করে কোনো ভেরিয়েবলের প্রয়োজন নাই। অ্যারে থাকলে আমি জানবো যে ওখানে কয়টা এলিমেন্ট আছে। তাহলে I less than values dot length, তারপরে I plus plus। এই লুপটা কয়বার ঘুরবে? ধরেন আমি এখানে বললাম যে 5/10, তাহলে এই আই লুপটা কয়বার ঘুরবে? ভ্যালুস ডেট ডট লেন্থ আমাকে কি দিবে? এই লেন্থের ভ্যালুটা কত হবে? কেন 4? 11 নম্বর লাইনে আপনি কি করছেন? ভ্যালুসের জন্য মেমরি অ্যালোকেট করছেন। তাহলে ভ্যালুসের লেন্থ কত? লেন্থ নাম্বার অফ এলিমেন্টস। কত হবে এটা? এইটা যদি মেমরি অ্যালোকেশন হয় ভ্যালুসের জন্য, তাহলে ভ্যালুসের লেন্থ আমাকে কি দিবে? নাম্বার অফ এলিমেন্টস। সেটা কত? কেন 10? এই 2D অ্যারেতে নাম্বার অফ এলিমেন্টস কয়টা? এটার মানে কি? হ্যাঁ, কয়টা রো আর কয়টা কলাম? তাহলে এর মধ্যে কয়টা এলিমেন্ট রাখা যাবে? তাহলে এটা লেন্থ কত দিবে? আমি কি জানি? আমি জিজ্ঞেস করতেছি আপনাকে।
আপনি আমাকে আবার উল্টা জিজ্ঞেস করতেছেন, বলেন 50। অনলাইনে যারা আছেন বলেন। আপনাদেরকে অনলাইনের প্রিভিলেজ দিলে আপনার এটা আনডিউ অ্যাডভান্টেজ নেন, এই যে নাই কেউ, তাহলে এখন থেকে আমি অনলাইনে দিব না অ্যাটেন্ডেন্স, যাই ঘটুন না কেন। হ্যাঁ নিব, কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না, কারণ আপনারা তো তাইলে আপনাদের উচিত না মোরালি থাকা, অ্যাটেন্ডেন্স দিয়ে ভাগছেন, এখানে আসলে তো সেটা করতে পারতেন না, থাকতে হতো, তাই না? স্যার ভ্যালুস ডট লেন্থ হচ্ছে প্রথমটার জন্য হবে, তো 5টা ইটারেশন হবে না ফার্স্টে? আমার প্রশ্ন হলো, এটা যদি 2D অ্যারে হয়, এটা যদি 2D অ্যারের মেমরি অ্যালোকেশন হয়, তাহলে এই 2D অ্যারের লেন্থ আমাকে নাম্বার অফ এলিমেন্টস দিবে, সেইটা কত হবে? সেটা কি 50 হবে? উনি একজন বলছে 50, উইল ইট বি 50 অর সামথিং এলস? এটা দেখেন, আমার একটা 1D অ্যারে, এই অ্যারেটার নাম দিতে হবে 1D, তাহলে 1D ডট লেন্থ আমাকে কত দিবে? 4। কেন? কারণ ওখানে 4টা এলিমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, সিম্পল। এখন এই 2D যদি একটা 2D অ্যারের নাম হয়, এখানে আমার এই যে 12টা ইন্টিজার রাখছি, যেহেতু 2 ডাইমেনশন আমি রো কলাম হিসেবে সাজিয়ে দিই। জি স্যার 50 হবে তাহলে। তাহলে এইটার না, আপনি আমার কথায় কনভিন্সড হয়েন না, আমি অনেক সময় আপনাকে টেস্ট করার জন্য মিসগাইড করতে পারি, আবার এই কথা শুনে আমার সবকিছু হ্যাঁ হ্যাঁ করেন না, আপনি নিজে যেটা লজিক্যাল মনে হয় সেটা বলেন। তাহলে এখন এই 2Dর লেন্থ আমাকে কি দিবে? 1D লেন্থ যদি 4 দেয়, 2Dর লেন্থ আমাকে কি দিবে? 2D লেন্থ is প্রত্যেকটা হচ্ছে আপনার অ্যারে ওয়াইজ লেন্থ কম্পিউটার যে ওকে, তাহলে উনি একটা পয়েন্ট রেজ করেছে যে 2Dর এলিমেন্ট কি ইন্টিজার নাকি 1D? 1D স্যার 1D। 2D is a collection of 1D, তার মানে 2Dর এলিমেন্ট গুলো কিন্তু 1D। জি স্যার তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে 2D তে? অর্থাৎ 2Dর এলিমেন্ট হিসাবে কিন্তু 1D, টোটাল এখানে স্যার 3 হয় 3। তাহলে 2D ডট লেন্থ আমাকে 3 দিবে। 3 দিন আচ্ছা, এই পুরাটা যদি 2D হয়, তাহলে প্রথম রোটাকে আপনি কি বলবেন? 2D 0, 2D 0 এটা 2D 1, 2D, তাহলে 2D 0 এর লেন্থ আপনাকে 4 দিবে, কিন্তু 2D এর লেন্থ কিন্তু আপনাকে 3 দিবে, কোনোটাই আপনাকে 12 দিবে না। তাহলে আপনি প্রথমে যেটা বলছিলেন 50, সেই কথাটা ঠিক না। হ্যাঁ, তাহলে ভ্যালুস ডট লেন্থ আমাকে কি দিবে? 5। তাহলে আই লুপ 5 বার ঘুরবে, তা আমার রো 5টা, নো প্রবলেম। তারপর 4 প্রত্যেক লুপে আমরা 5টা করে এলিমেন্ট পাবো, মানে প্রত্যেকটা ভ্যালু মানে 5টা করে ভ্যালু 10টা করে ভ্যালু তা পান, কিন্তু আপনি একটা 1D পাবেন, হ্যাঁ 1D পাবো আপনি একটা 1D পাবেন। 1D তে 10টা করে ith ইটারেশনে ith 1D, i যখন 0 ফার্স্ট 1D, সেই তো যেতে আসবে তখন j তে গিয়ে আপনি কার লেন্থ নেবেন? 1D 1D এর লেন্থ নেবেন। তাহলে ফর j ইকুয়াল টু 0, ওকে, j লেস দেন কার লেন্থ? 1D এর লেন্থ, সেটা কি? ভ্যালুস I dot length। ভ্যালুস i ডট লেন্থ, গুড। ভ্যালুস ith 1D এর লেন্থ, তাহলে ith 1D এর যে কয়টা কলাম সেই কয়বার ঘুরবে? তাহলে j প্লাস প্লাস। এখন আপনি বলতেছেন যে আমি এখানে 0 সেট করে রাখবো, তাহলে ভ্যালুস ij ইকুয়াল টু 0। এটাও আপনার ডিফল্ট কনস্ট্রাকশন অফ ম্যাট্রিক্স হতে পারে, ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট দ্য ম্যাট্রিক্স। এটা হতে পারে। আবার আপনি যদি বলেন যে না, এইসব এত কিছু আমি করবোই না, আমি বলবো যে ভাই 5/10 আবার কি, ডিফল্ট মানে ওর ভ্যালুস নাল, এটাও আপনি করতে পারেন। হ্যাঁ, তো তখন আপনি বলতে পারেন যে না, ডিফল্ট মানে হচ্ছে ভ্যালুস নাল। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডিফল্ট ভ্যালু সেট করতে চান, ইটস অন ইউ। ওকে, তা আপনি বলতে পারেন যে না, এত কিছু নাই, এত কিছুর মধ্যে আমি যাবই না, ভ্যালুস ইকুয়াল টু নাল,
এইটাই আমার ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ। তাও হইতে পারে। এখন আমাদের যে ম্যাট্রিক্স অপারেশন ছিল, আমাদের এই ভিউটাকে যদি আমরা একটু দেখি, এটা আমরা কিছুটা টেস্ট করেছিলাম, রাইট? তাহলে এই যে জেনারেট ম্যাট্রিক্স বাটন যেটা, এই বাটনের অন অ্যাকশনে আমি যদি কনস্ট্রাক্টর ইউজ করি, ডু আই নিড টু সাপ্লাই এনিথিং টু দ্য কনস্ট্রাক্টর? তার মানে জিরো প্যারামিটার এটা তো আমি আর ইউজ করতে পারবো না। তাহলে আমাকে এখন নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলাম সাপ্লাই দিতে হবে। সো নাও মাই কনস্ট্রাক্টর নিড টু রিসিভ প্যারামিটার ফ্রম আউটসাইড নিউ করার সময়। তাহলে I can have another constructor with 2 parameters. একটা constructor already আছে with 0 parameter. Now I can have another constructor with 2 parameters. So you can have as many constructors as you want by changing the parameter list. তাহলে integer ধরেন number of rows, comma integer number of calls. তাহলে এখন এখানে 5 এর জায়গায় দিবেন নাম্বার অফ রোজ, আর 10 এর জায়গায় দিবেন নাম্বার অফ কলস। তাহলে টেক্সট ফিল্ডে যা দিচ্ছেন সেইটা। ওকে, হ্যাঁ, তাহলে নিউটা হবে অন অ্যাকশনে, জেনারেট বাটন অন অ্যাকশনে নিউ করবেন, তখন আপনি দুটো সাপ্লাই দিবেন টেক্সট ফিল্ড থেকে পার্স করে। এখন আর ডিফল্ট না, এখন এটা হয়ে গেল প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, কারণ আপনি এখন কনস্ট্রাক্টরে প্যারামিটার সাপ্লাই দিচ্ছেন, অর্থাৎ ডিফল্ট ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালুটা আপনি বাইরে থেকে সাপ্লাই দিচ্ছেন, যে নিউ করতেছে সে সাপ্লাই দিচ্ছে। আপনার এখন একটা ম্যাট্রিক্স অবজেক্ট দরকার, কোন একটা, লেটস সে আপনি লিনিয়ার ইকুয়েশন সলভার, এটা একটা ক্লাস। তাহলে লিনিয়ার ইকুয়েশন সলভারের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ইউজ করা লাগে না? তাহলে লিনিয়ার ইকুয়েশন সলভার ক্লাসের একটা মেথড একটা নিউ ম্যাট্রিক্স করবে, তখন সে বলে দিতে পারে যে এটার নাম্বার অফ রোজ এন্ড কলামস এত হবে নিউ করার সময়। আমাদের ক্ষেত্রে অন অ্যাকশনে করবে কন্ট্রোলারে, যেখান থেকে ইউজ হবে সেখান থেকে সাপ্লাই দেওয়া যাবে কনস্ট্রাক্টরে এট দ্য টাইম অফ অ্যালোকেশন। তো তাইলে আমরা এটা করলাম, এখানে কি এরর দেখাচ্ছে? ইন্ট অলরেডি ডিফাইন্ড, ও অলরেডি একটা আছে আমাদের দুটো ইন্ট অলরেডি একটা আছে, ফেলে দিই। ওকে, এখন আমি তো অ্যালোকেট করে ফেললাম, এখন আমি ভ্যালু কি দিব? 0 দিব? আপনি এখানে কি বলছেন? এটা আপনার ইয়ের উপর ডিপেন্ড করে, আপনি এখানে কি বলছেন? 0 দিবেন বলছেন, নাকি ইউজার ইনপুট দিবেন, নাকি এখানে কি র্যান্ডম ভ্যালু? 0 বললে তো আপনি ফিক্স করে দিলেন সবগুলো। কিন্তু আপনি বাটনে ইউজারকে বোঝাচ্ছেন যে র্যান্ডম ভ্যালু আসবে, তাহলে তার 0 দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা র্যান্ডম ভ্যালু দিব। র্যান্ডম ভ্যালু দেওয়ার জন্য আপনি র্যান্ড ফাংশন ইউজ করতেন, জাভাতে সবই ক্লাস, তাহলে র্যান্ডম ক্লাস ইউজ করতে হবে। তাহলে আগে আমাকে র্যান্ডম ক্লাস ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে র্যান্ডম আর ধরেন র্যান্ড অবজেক্ট equal to new random। এই র্যান্ডম ক্লাসকে যখন ইনস্ট্যান্সিয়েট করা হচ্ছে ম্যাট্রিক্সের কনস্ট্রাক্টরে, ম্যাট্রিক্সের কনস্ট্রাক্টর র্যান্ডম ক্লাসের কনস্ট্রাক্টরে কিছু দিচ্ছে না, ও বলছে তোমার ডিফল্ট র্যান্ডম অবজেক্ট একটা বানাও। তখন ওইটাকে আপনি ক্লায়েন্ট বানিয়ে র্যান্ডম ক্লাসের মেথডের মাধ্যমে র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করবেন। তাইলে ডট নেক্সট, ওকে, যে নেক্সট র্যান্ডম ইন্টিজার অথবা নেক্সট র্যান্ডম ফ্লোট, নেক্সট র্যান্ডম ডাবল, ওকে, ধরুন আপনি ইন্টিজার তাহলে নেক্সট র্যান্ডম ইন্ট, নেক্সট ইন্ট। তাইলে এখন আর 0-র বদলে আমি কি দিলাম? র্যান্ডম ভ্যালু। নেক্সট র্যান্ডম ইন্টিজার,
এটা মেথডের নাম, র্যান্ডম ক্লাসের মেথডের নাম, এটা আপনার আমার করার কিছু নাই। এটার কাজ হচ্ছে আপনাকে একটা র্যান্ডম ইন্টিজার রিটার্ন করবে। আপনি নেক্সট ফ্লোট যদি দিতেন তাহলে একটা র্যান্ডম ফ্লোট রিটার্ন করতো। আচ্ছা, র্যান্ডম ইন্টিজারের রেঞ্জ হচ্ছে দ্য রেঞ্জ অফ দ্য ইন্টিজার, মানে -2 বিলিয়ন আপ টু +2 বিলিয়ন। আর নেক্সট ফ্লোট বা নেক্সট ডাবল আপনাকে যে র্যান্ডম ভ্যালু দিবে সেটা একটা ফ্র্যাকশন, কিন্তু সেটা রেঞ্জ হচ্ছে 0 to 1। 0 to 1 এর মাঝখানে একটা ফ্র্যাকশন আপনাকে র্যান্ডমলি দিবে। তাহলে এটা একটা কনস্ট্রাক্টর হতে পারে, এবং এই কনস্ট্রাক্টর আমরা ইউজ করতে পারি ইন আওয়ার, এটা সুইটেবল ফর আওয়ার এই বাটন অন অ্যাকশন। ঠিক আছে, তাহলে এগুলোর এফএক্স আইডি আমরা দিয়েছিলাম, দেওয়া ছিল, এই বক্সে দেওয়া ছিল। ওকে, তাহলে এখন যদি আমরা এই জেনারেট ম্যাট্রিক্স কোডটা লিখতে চাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে জেনারেট ম্যাট্রিক্স বাটন অন অ্যাকশন কোথায় আছে? কন্ট্রোলারে যেতে হবে। এই যে এটা তো আমরা করছিলাম, হ্যাঁ। তাহলে এই যে কনস্ট্রাক্টর আমরা দুইটা ইন্টিজার সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। তো এটার তো আর দরকার, এটা দেওয়ার পরে এই কনস্ট্রাক্টর কি করবে? 2 প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করবে। তো 2 প্যারামিটার কনস্ট্রাক্টরে অলরেডি আমরা র্যান্ডম ভ্যালু বসায় রাখছি, কাজে এটা তো আর দরকার নেই, কনস্ট্রাক্টরই র্যান্ডম ভ্যালুটা বসায় দিচ্ছে, তাই না? সো ইটস নো মোর নিডেড হিয়ার। এখন এই দুইটাকে আমরা শো করব, এটাও দরকার নেই। তাহলে আমরা এই জেনারেট করে ফেললাম। এখন আমাদের অপারেশনে যদি যাই, এই যেগুলো আমরা চেক আনচেক করে ফেলছিলাম, হ্যাঁ, অপারেশনে যদি যাই, এক্সিকিউট অপারেশন বাটন ওইটা কোথায়? এক্সিকিউট অপারেশন বাটন আমাদের ছিল না, তো এটার হ্যান্ডলার মেথডের নাম কি? এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন। ওকে, তাহলে এটা কোথায় আছে? এই যে, তাহলে আমরা এই আউটপুট ফিল্ডে কি সেট করতেছি? এই যে টু স্ট্রিং এগুলো করা ছিল, তো আপনারা আমাকে রিপিট করেন ক্লাসটা, নাহলে এগুলো আসলো কোথেকে? টু স্ট্রিংও করা হয়েছে। টু স্ট্রিং মিন দ্য স্ট্রিং ইকুইভ্যালেন্ট অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। তো তাহলে আমি এখানে এই যে ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 2 দেখাই দিচ্ছি। আর এখন যদি এটা অ্যাডিশন হয়, তাহলে আমি ইনিশিয়ালাইজে কম্বো বক্সে কি কি অ্যাড করে রাখছি? শো ম্যাট্রিসেস, ট্রান্সপোজ ম্যাট্রিসেস, অ্যাড ম্যাট্রিসেস। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশনের কাজটা যদি করি, তাহলে এখানে এলস ইফে গিয়ে আমরা কি করব? এলস ইফ ম্যাট্রিসেস, তাই না? এখানে আমাকে ম্যাট্রিক্স অ্যাডিশনের কাজটা করতে হবে। তাহলে আমি এখানে কি দিতে পারি? প্রথম ম্যাট্রিক্স দেখালাম, তারপর সেকেন্ড ম্যাট্রিক্সটাও দেখালাম, দেন থার্ড ম্যাট্রিক্সটাও এখন আমরা দেখাবো। তাহলে প্লাস, এখন থার্ড ম্যাট্রিক্সটা কি? ধরেন আমার একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, তাইলে এখানে আমি এখন একটা ম্যাট্রিক্স আরেকটা আমি নিতে পারি, বা আমি এখানেও ডিক্লেয়ার করে রাখতে পারি যে সবাই ওটা ইউজ করতে পারে। তাহলে আমার M1 M2 ডিক্লেয়ার করা ছিল, এখানে আমি আরেকটা রাখতে পারি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স।
এখন এই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের জন্য আমরা মানে এখন দুইটা ম্যাট্রিক্সকে আমরা অ্যাড করতে চাই। এখন এই যে দুইটা ম্যাট্রিক্সকে যে আমরা অ্যাড করব, দুইটা ম্যাট্রিক্সকে অ্যাড করলে কি পাওয়া যায়? If you add M1 plus M2, will the result M1 be modified or M2 be modified? Which one will be modified? দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে ফার্স্ট অপারেন্ড চেঞ্জ হয় না সেকেন্ড অপারেন্ড চেঞ্জ হয়? প্রথম ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় না সেকেন্ড ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়? দুইটা ম্যাট্রিক্সকে যখন যোগ করেন আপনার যে রেজাল্টটা সেটা কি প্রথম ম্যাট্রিক্সে থাকে না সেকেন্ড ম্যাট্রিক্সে থাকে? কে বলছে আপনাকে? আমি বলি যে 3 + 5, এটা কি 3 আপডেট হচ্ছে না 5 আপডেট হচ্ছে? কে বলছে আপনাকে? x + y, এটা করলে কি x আপডেট হয় না y আপডেট হয়? যোগ হয়ে কোনটা আপডেট হয়? দুইটাই আপডেট হয়। ধরেন x এর মান 10, y এর মান 20, তাহলে x + y করলে কি x এর মান 30 হবে, y এর মানও 30 হবে? হ্যাঁ না, এই অ্যাডিশন থেকে একটা থার্ড ভ্যালু ক্রিয়েট হবে যেটা আপনি আরেকটা ভেরিয়েবলে নিতে পারেন। তাহলে addition operation change none of the operands, rather it creates the result as a third variable. তাহলে আপনি যখন বলেন যে z = x + y, x চেঞ্জ হয় না y চেঞ্জ হয়? x চেঞ্জ হয় না y চেঞ্জ হয় যখন বলেন যে z = x + y? যেটা আপনি রাখতেছেন, কিন্তু x বা y কি চেঞ্জ হয় না? তাহলে z = এর মধ্যে কি যায়? x + y ওটা তো থার্ড ভ্যালু। তো তাহলে এখানে x y তো ইন্টিজার, কিন্তু x y না হয় যদি m1 + m2 হয়, আর বাম পাশে যদি রাখেন m3 = তাহলে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে যে যোগফল সেটা কি? m3 আরেকটা না, m3 তে আপনি রাখবেন যোগফলটা m3 তে রাখবেন, ওটা তো ইকুয়াল টু বাম পাশে, কিন্তু যোগফল হিসাবে কি পাবো? আরেকটা টেম্পোরারি ম্যাট্রিক্স পাবো। তো সেটা বুঝাইতে এতক্ষণ লাগলো কেন? তাহলে আপনার একটা টেম্পোরারি ম্যাট্রিক্স লাগবে, সো ম্যাট্রিক্স টেম। তাই না? এখন এই টেম রোলটা কি? এখন আপনি আসেন, এই যে আমরা বললাম যে ম্যাট্রিক্স ক্লাসে আমার একটা মেথড আছে শো ম্যাট্রিক্স। এই শো ম্যাট্রিক্স মেথডটা কি করে বলেন তো দেখি একটু, ওর কাজটা কি? স্যার ম্যাট্রিক্স মানে m1 আর m2 কে শো করে। না, এই ওটা তো আপনি দুইবার কল করছেন বলে, আপনি তো শো বাটনে গিয়ে দুইবার কল করছেন, কিন্তু এটা কি করবে? ওর ক্লায়েন্ট যদি M1 হয় তাহলে সে কি করবে? ক্লায়েন্ট তো যে কেউ হতে পারে। ও M1 এর ডাটাকে প্রিন্ট করবে, তাই না? তাহলে এই মেথডটা কয়টা অবজেক্ট নিয়ে কাজ করে? It works on how many objects? বুঝেন নাই? ধরেন স্টুডেন্ট ক্লাসের একটা মেথড আছে প্রিন্ট সিজিপিএ। তাহলে এই প্রিন্ট সিজিপিএ মেথড একটা কিছু তো করবে, তো ঠিক আছে, তাহলে ওকে ডাটা ইউজ করতে হবে না? তাহলে কয়টা অবজেক্টের ডাটা সে ইউজ করবে? প্রিন্ট সিজিপিএ কয়টা স্টুডেন্ট অবজেক্টের ডাটা নিয়ে সে কাজ করবে? একটা। কার? সে একটাটা কে? স্যার কারেন্ট যেটা আছে ক্লায়েন্ট যে। তাহলে সিমিলারলি শো ম্যাট্রিক্স ওয়ার্কস অন ক্লায়েন্ট। তাহলে এই একটা অবজেক্ট নিয়ে কাজ করে,
and that is the client. এবং ক্লায়েন্টের অ্যাক্সেস মেথডের কাছে এমনি অটোমেটিক থাকে, ক্লায়েন্টের যে ফিল্ড তার অ্যাক্সেস তার এমনি থাকে, ওই যে দিস ডট আইডি, দিস ডট নেম ইত্যাদি। কিন্তু যদি এমন হয় যে একটা মেথড ওয়ার্কস অন মাল্টিপল অবজেক্টস, যেমন অ্যাডিশন, ম্যাট্রিক্স অ্যাডিশন ওয়ার্কস উইথ ওয়ান অবজেক্ট অর টু অবজেক্টস। এই অ্যাড ম্যাট্রিক্স মেথড কয়টা অবজেক্ট নিয়ে কাজ করবে? Object the same. Object না, কিন্তু আপনি যখন বলতেছেন অ্যাড ম্যাট্রিক্স, এই মেথডটা কি করবে? দুইটা ইয়ে কি একে? মানে মেথডকে দুইটা মেথডকে, না অবজেক্টকে স্যার যোগ করতে। তাহলে অ্যাড ম্যাট্রিক্স মেথড ওয়ার্কস অন মাল্টিপল অবজেক্ট, দুইটা। একটা তো ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্ট নন ক্লায়েন্ট যখন হবে, ক্লায়েন্ট তো সে জানে কে ক্লায়েন্ট, মেথড কল করার সময় যাকে ইউজ করা হয়েছে সেই ক্লায়েন্ট। কিন্তু আরেকটা অবজেক্ট কোনটা? আমি তো 10টা অবজেক্ট ডিক্লেয়ার করে রাখতে পারি, ক্লায়েন্টের সাথে আমি কাকে অ্যাড করতে চাই? নন ক্লায়েন্ট, মানে যে ক্লায়েন্ট না। ধরেন M1 প্লাস M2। এখন আমি যদি বলি যে M1 ডট অ্যাড, তাহলে ক্লায়েন্টকে M1, M1 এর সাথে কাকে অ্যাড করতে চাই আমি? M2 কে, 93 কে, 94 কে, 95 কে। অ্যাড মেথড সেটা জানবে কিভাবে? অ্যাড মেথড এটা জানে যে আমার ক্লায়েন্ট যেহেতু M1, মানে আই হ্যাভ এ ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট থাকবে সে হচ্ছে অ্যাড অপারেশনের একটা অপারেন্ট, তাহলে আর একটা অপারেন্ট হচ্ছে অ্যানাদার অবজেক্ট, সেটা অ্যাড মেথডকে জানতে হবে না কে? তাহলে নন ক্লায়েন্ট উইল গো অ্যাজ প্যারামিটার। তাহলে আমি যদি এখন আমার এই অ্যাড ম্যাট্রিক্স মেথড তৈরি করি, পাবলিক রিটার্ন টাইপ অ্যাড ম্যাট্রিসেস, তাহলে যেটা নন ক্লায়েন্ট সেটা আমার প্যারামিটার হিসেবে চলে আসবে। ঠিক আছে? তাহলে এই অ্যাড ম্যাট্রিক্সের মধ্যে আমার এখন একটা এই অ্যাডিশন, এটা আমার ক্লায়েন্টও না প্যারামিটারও না, বরং সেটা একটা অন্য একটা থার্ড অবজেক্ট। তাহলে আমি এখন একটা থার্ড অবজেক্ট লোকালি ডিক্লেয়ার করবো, লেটস সে হ্যাঁ। এখন টেম্পের মধ্যে আসলে আমি M1 প্লাস M2 কে বসাবো, তাহলে আলটিমেটলি আমাকে এই টেম্পটা রিটার্ন করে দিতে হবে। তাহলে রিটার্ন টাইপ কি হবে? রিটার্ন টাইপ কি হবে? হ্যাঁ, কি হবে? ইন্টিজার। আপনি কি রিটার্ন করতেছেন 84 নম্বর লাইনে? আমি যখন দুইটা নাম্বারকে যোগ করব, সাম ফাংশন আমাকে কি রিটার্ন করে? যদি সাম ফাংশন আমি দুইটা ইন্টিজার পাঠাই, তাহলে আমার তো এইটা অ্যাড ফাংশনে দুইটা ম্যাট্রিক্স পার্টিসিপেট করতেছে, তাহলে সে কি রিটার্ন করবে? একটা ম্যাট্রিক্স কি রিটার্ন করতেছে, তাহলে রিটার্ন টাইপ কি হবে? আপনি কি রিটার্ন করতেছেন? হোয়াট ইজ টেম্প? একটা ম্যাট্রিক্স অবজেক্ট, ম্যাট্রিক্স অবজেক্ট, তাহলে ওটাকে রিটার্ন করছে, তাহলে রিটার্ন টাইপ কি হবে? আপনি যদি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করেন, রিটার্ন টাইপ ইজ ইন্টিজার, এখানে তো আপনি অবজেক্ট রিটার্ন করছেন, তাহলে রিটার্ন টাইপ কি হবে? ওই অবজেক্টের যেটা টাইপ সেটা কি? ম্যাট্রিক্স। এটা বলতে কি সমস্যা?
এখন আমার কাজ হলো ম্যাট্রিক্সটাকে অ্যাড করা। এখন এই ম্যাট্রিক্সটাকে অ্যাড করতে হলে when is addition allowed? আমার এখানে আমি এই দুইটা ম্যাট্রিক্সকে কখন অ্যাড করতে পারবো? কি সেম হবে? ডাইমেনশন সেম। তাহলে আপনাকে আগে ওটা চেক করতে হবে। ওকে, এখানে একটা দেখেন ইন্টারেস্টিং জিনিস, আমরা বলছি না যে ভ্যালুজ ডট লেন্থ, ভ্যালুজটা কিন্তু ফিল্ড। আসলে এটা আপনি বলতে পারতেন যে দিস ডট ভ্যালুজ ডট লেন্থ, ক্লায়েন্টের যে ভ্যালুজ, ক্লায়েন্ট অবজেক্টের যে 2D অ্যারে তার লেন্থ। শো ম্যাট্রিক্স যখন করতেছেন m1 ডট শো ম্যাট্রিক্স অথবা m2 ডট শো ম্যাট্রিক্স অথবা m3 ডট শো ম্যাট্রিক্স, তাহলে যখন m1 ক্লায়েন্ট কলটার, তখন এটা আসলে m1 এর ভ্যালুজ তার লেন্থ। তো দিস ডট না বললে সে অটোমেটিক এটা ধরে নেয় যে এটা ক্লায়েন্টের, এই জন্য দিস ডট না দিলেও অসুবিধা নাই। সত্যি সত্যি যদি আপনি এটা ক্লায়েন্টের ফিল্ড হিসাবে ট্রিট করতে চান, তাহলে এক্সপ্লিসিটলি আপনি বলতে পারেন দিস ডট, না বললেও না, যেহেতু আপনি অন্য কোনো অবজেক্টের নাম বলেন নাই, তাহলে কিছু না বলা মানে মেথডের ভেতরে সে ক্লায়েন্টটাকে ধরে নেবে। ঠিক আছে, ওকে। তো এখানে আমি তাহলে ডাইমেনশন চেক করতে হলে ইফ যদি ডাইমেনশন ঠিকঠাক হয় তাহলে এখানে আমি অ্যাডিশনটা করব, এলস আমি অ্যাডিশন করতে পারবো না, তখন আমি একটা পপ আপ অ্যালার্ট দিয়ে বলতে পারি ডাইমেনশন মিসম্যাচ, ম্যাট্রিক্স অ্যাডিশন নট অ্যালাউড। তাইলে আমি এখন একটা অ্যালার্ট নিতে পারি, আমরা একটা অ্যালার্ট ইম্পোর্ট করে নিব। এটা যেহেতু একটা ভিজুয়াল জিনিস, এফএক্স লাইব্রেরি থেকে আসবে। তো এখানে অ্যালার্টের কনস্ট্রাক্টর আমরা বলে দেব কি ধরনের অ্যালার্ট। তাহলে অ্যালার্ট ইনস্ট্যান্সিয়েট করার সময় সে জানবে যে অ্যালার্টের টাইপটা কি। তাহলে অ্যালার্ট ডট অ্যালার্ট টাইপ, এটি এরর অ্যালার্ট নাকি ইনফরমেশন অ্যালার্ট নাকি কনফার্মেশন অ্যালার্ট নাকি ওয়ার্নিং অ্যালার্ট, কি ধরনের অ্যালার্ট? ডাইমেনশন মিসম্যাচ, না ইনফরমেশন গুলো অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন সাবমিটেড, এটা তো এরর হয়েছে। মানে ওয়ার্নিং মানে কি? আপনি ডিলিট বাটনে ক্লিক করছেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, না ওটা আবার কনফার্মেশন অ্যালার্ট, ইয়েস নো। তাহলে আপনি চুজ করতে পারেন কোন ধরনের অ্যালার্ট। এগুলোর আইকনগুলো ডিফারেন্ট হয় আর কি। ওয়ার্নিং অ্যালার্ট একটা ওয়ার্নিং আইকন থাকে, ইনফরমেশন অ্যালার্ট একটা আইকন থাকবে। ঠিক আছে, তাহলে ধরেন আমি এররই যদি দেই, তাহলে অ্যালার্টের কন্টেন্ট হিসেবে আমি এখানে বলতে পারি, এই যে দেখেন সেট কন্টেন্ট টেক্সট, এখানে আমি বলতে পারি কি যে ডাইমেনশন মিসম্যাচ ওকে। তারপরে আপনি বলতে পারেন, এখানেই বলে দিতে পারেন /n দিয়ে পরের লাইনে ম্যাট্রিক্স অ্যাডিশন নট অ্যালাউড। এবং অ্যালার্টটা আপনি শো করে দেন, শো। তাহলে এই হচ্ছে আমার যদি ডাইমেনশন ম্যাচ না করে। তো ডাইমেনশন ম্যাচ করলে আমি কি করব? আমি এখন এখানে অ্যাডিশনের কাজটা করব। তাহলে অ্যাডিশন করব এবং দেখাবো ইউজারকে লেভেলে। তাহলে অ্যাডিশনটা করে কার মধ্যে রাখবো? ওই যে টেম্পের মধ্যে রাখবো, তাই না? বা আপনার যেহেতু একটা রেজাল্টেড ম্যাট্রিক্স আছে, এটা না দিলেও চলবে, রেজাল্টেড ম্যাট্রিক্সের মধ্যেও নিতে পারেন। বা যাই হোক, ঠিক আছে, আপনি টেম্প নেন। তো এইটা কিন্তু আমার মডেল ক্লাসের একটা মেথড,
ম্যাট্রিক্স ক্লাসের একটা মেথড। রেজাল্টের ম্যাট্রিক্সটা আমি কোথায় নিব? ওই আমার কন্ট্রোলার ক্লাসে। কন্ট্রোলার ক্লাসে আছে না একটা রেজাল্টের ম্যাট্রিক্স, এই অ্যাড ম্যাট্রিক্স টেমটা রিটার্ন করবে, রেজাল্টের ম্যাট্রিক্স টেমটা ঢুকবে। তাহলে আমরা আগে চেক করি যে তাহলে রো কার রো ম্যাচ করতে হবে। ক্লায়েন্ট হচ্ছে এখানে দিস, আর রো নাম্বার অফ রো কোথেকে পাবেন? ভ্যালুজ ডট লেন্থ। তাহলে দিস ডট ভ্যালুজ ডট লেন্থ যদি সমান সমান নন ক্লায়েন্ট কে এখানে এম প্যারামিটার, না প্যারামিটার এম, এই যে নন ক্লায়েন্ট এখানে যা দিবেন, এখানে কি দিচ্ছেন? এম দিচ্ছেন না? হ্যাঁ, তাহলে এম, তাহলে এম ডট ভ্যালুজ ডট লেন্থ। এখানে আপনার লাক্সারি আছে দিস ডট না দেওয়ার, না দিলে সে ধরে নেবে এটা ক্লায়েন্টের, কিন্তু এখানে তো আপনার লাক্সারি নেই, এখানে দিতেই হবে এম ডট, নাহলে এটাও সে ক্লায়েন্টের ধরে নেবে। তো এই দুটো যদি সমান হয় এবং কলামগুলো যদি সমান হয়, তাহলে কলাম কি দিস ডট, হ্যাঁ কার লেন্থ, মানে ঠিক আছে, কিন্তু সেটা তো ভ্যালুজ ডট লেন্থ না, ভ্যালুজ জিরো ডট লেন্থ, 1D লেন্থ নাম্বার অফ কলামস, তাই না? তাহলে এখানে ভ্যালুজ জিরো ডট লেন্থ, 0 বা 1 যাই দেন একই। তাহলে এই দুটো যদি মিলে যায়, দুইটারই রো সেম এবং দুইটারই কলাম সেম, তখন আপনি গিয়ে টেম্পের মধ্যে নিউ করবেন। এখন টেম্প ইকুয়াল টু নিউ কত বাই কত, টেম্প ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স করবেন আগে, ওকে, এটা আপনি এখানেই করে রাখতে পারেন, কিন্তু আমরা এই জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরে কি করেছি? ভ্যালুস ইকুয়াল টু নাল দিয়ে রেখেছি। তাইলে এখন এখানে টেম্প ডট ভ্যালুস ইকুয়াল টু নিউ ইন্টিজার করতে হবে, নিউ ম্যাট্রিক্স দরকার নেই কিন্তু, কারণ নিউ ম্যাট্রিক্স আপনি এখানেই করতেছেন এবং নিউ ম্যাট্রিক্স এটা থেকে কি করতেছে? অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান ইট ইজ নাল। তাহলে ম্যাট্রিক্স নিউ হয়েছে কিন্তু ভ্যালুস তো নিউ হয়নি। এখন ভ্যালুসকে নিউ করতে হবে কার? টেম্পের। টেম্প ডট ভ্যালুস কিন্তু এখন নাল পয়েন্টার এক্সেপশন দিবে না, কারণ টেম্পকে আপনি নিউ করেই রাখছেন, টেম্পকে আপনি নিউ করে রাখছেন, কিন্তু টেম্পের যে ভ্যালু সেটাকে এখন নিউ করতে হবে। কত বাই কত? এদের গুলাই হবে। তো আপনি ক্লায়েন্টেরটাও নিতে পারেন, নন ক্লায়েন্টেরটাও নিতে পারেন, সেমই হবে, নাহলে তো এদের ভিতরে ঢুকতেন না। তাইলে একটা হবে number of rows of the participant matrix and the number of columns of the participant matrix. টেম্পেরও তাই হবে। এখন আপনার কাজ হলো লুপ চালিয়ে ওই এলিমেন্টের সামগুলো রাখা। তাহলে এরকম একটা লুপ লাগবে আপনার। এখন আপনার কাজ হলো প্রিন্ট করা না তো, ভ্যালুগুলো সেট করা। তাহলে কিসের মধ্যে রাখবেন, কাকে রাখবেন, কিসের মধ্যে কাকে রাখবেন? তাহলে এখানে কার মধ্যে কার সাথে কাকে প্লাস করে রাখবেন, সাথে কাকে যোগ করতে হবে আইজে লুপের ভেতর। তাহলে ক্লায়েন্টের যে ভ্যালুস আইজে সেটাকে নন ক্লায়েন্ট এম ডট ভ্যালুস আইজে এই দুটাকে যোগ করতে হবে, করে রাখবেন কিসের ভেতর? না না, টেম্পের ভেতর রাখবেন। আপনি তো একটু আগে টেম্প বানাইলেন, এই যে টেম্প, আর ভ্যালুসের মধ্যে মেমোরি অ্যালোকেট করতেন। তাইলে টেম্প ডট ভ্যালুস আইজে ইকুয়াল টু কি হবে? ক্লায়েন্টের ভ্যালুস আইজে
এইটার মধ্যে রাখবেন ক্লায়েন্টের ভ্যালু সাইজে, তার মানে ক্লায়েন্টের ভ্যালু সাইজ মানে আইদার ডিস ডট অথবা কিছুই বলবেন না, তার সাথে এম ডট ভ্যালু সাইজে। এম ডট দিস না দিলেও সমস্যা না, সমস্যা নেই, এখানে দিস না দিলেও সমস্যা নেই। তাহলে এই লুপগুলো যখন ঘোরা শেষ হবে, টেম্প রেডি, টেম্পটাই এখন আপনার অ্যাডেড ম্যাট্রিক্স, রিটার্ন টেম্প। তাহলে এখন আপনার কন্ট্রোলারে গিয়ে কি করবেন? কন্ট্রোলারে গিয়ে অ্যাড ম্যাট্রিক্সেস যদি হয়, ওই যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স একটা ডিক্লেয়ার করছিলেন না সবগুলো মেথড থেকে অ্যাভেলেবল, ওইটা ইকুয়াল টু না অ্যাড মেথড কল করবেন, টেম্প কেন হবে? এই যে ইকুয়াল টু m1 ডট অ্যাড ম্যাট্রিসেস m2। এখন আপনার এখানে তো এটা ছিলই, তার সাথে এখন আপনি এটা যোগ করে দেন যে রেজাল্টেন্ট অ্যাডেড ম্যাট্রিক্স, তাহলে এখানে কি দিবেন? এই যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স ডট শো ম্যাট্রিক্স, এই টু স্ট্রিং। এভাবে আপনি এলসিভ দিয়ে বাকি সবগুলো অপারেশন করে ফেলতে পারবেন। তাহলে এই এক্সিকিউট বাটন আপনার কম্বো বক্সে যে কয়টা অপশন সেই কয়টাই ফেলছে। তাহলে দেখেন মূল কাজগুলো কিন্তু মডেল ক্লাস করতেছে। শো ম্যাট্রিক্সের এই যে টু স্ট্রিং আমাকে মডেল ক্লাস তৈরি করে দিচ্ছে, অ্যাড ম্যাট্রিক্স মডেল ক্লাসের মেথডই অ্যাড করে দিচ্ছে, কন্ট্রোলার ক্লাস কি করতেছে? ডাটা পাস করে দিচ্ছে আর রেজাল্ট শো করতেছে। তাহলে আমরা যদি এখন এটাকে রান করি, আচ্ছা এখানে ইলিগাল স্টার্ট অফ এক্সপ্রেশন কত নাম্বার? 105 নাম্বার লাইন। ও এই ক্লাসটা তো হবে না, এটা তো শেষে, হ্যাঁ মানে স্ট্রিং তো এখানে শেষ। ধরেন আমি বললাম যে 2/3 3/4, এটা কি ম্যাট্রিক্স অ্যাডিশন হবে? or not? No, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালাউড, আর মাল্টিপ্লাইড ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 2/4। তো যাই হোক, আমরা তো অ্যাডিশনটাই শুধু করছি, ম্যাট্রিক্স জেনারেট করে ফেলি উইথ র্যান্ডম ভ্যালুস। আমি যদি শো ম্যাট্রিক্সে যাই, এই যে 2/3 3/4। তা এখন যদি অ্যাডিশনে যাই, ডাইমেনশন মিসম্যাচ। আচ্ছা এখন এই ইন্টিজার গুলো, র্যান্ডম ইন্টিজার গুলো অনেক বড় বড় না? তাহলে আমি ওই নেক্সট ইন্ট মেথডে র্যান্ডম ক্লাসের আমি এই আরেকটা ভার্সন আছে যেখানে আমি আপার লিমিট দিয়ে দিতে পারি। তাহলে যে র্যান্ডম ভ্যালু যে অ্যাসাইন করলাম, এই যে এখানে যে আমি র্যান্ডম ভ্যালু দিলাম,
এইটা র্যান্ডম ইন্টিজার উইদিন দ্য রেঞ্জ অফ ইন্টিজার, 2 প্যারামিটার। এখন আমি যদি 3 প্যারামিটার একটা ইউজ করি, থার্ড প্যারামিটার হতে পারে আপনার আপার বাউন্ড। ওকে, তাহলে আমি এখানে আরেকটা নিয়ে আসি 3 প্যারামিটার কনস্ট্রাক্টর। এটা 2 প্যারামিটার কনস্ট্রাক্টর। এখন আরেকটা প্যারামিটার আমি নিয়ে আসি, আরেকটা কনস্ট্রাক্টর নিয়ে আসি উইথ 3 প্যারামিটারস। তাহলে এখানে আমি বলতে পারি লেটস সে ইন্ট বাউন্ড। তাহলে নেক্সট ইন্টে যদি আমি বাউন্ড দিয়ে দিই, তখন বাউন্ড যদি 100 হয় তাহলে 0 to 99 এর মধ্যে সে র্যান্ডম ইন্টিজার দিবে। মানে এখন এই নেক্সট ইনকে বলা হচ্ছে জেনারেট এ নেক্সট ইন্টিজার, র্যান্ডম ইন্টিজার উইদিন 0 to bound -1। তো এটা যদি ইউজ করতে চাই, কন্ট্রোলারে কি করতে হবে? কন্ট্রোলারে গিয়ে ওই যে আপনি জেনারেট ম্যাট্রিক্স করছেন না, এখানে আপনি চাইলে থার্ড প্যারামিটার দিয়ে দিতে পারেন। তাহলে থার্ড 3 প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ হবে। সো লেটস আপনি বললেন 500 আর এটাতে বললেন 50। তাহলে m1 এর ভ্যালুগুলো হবে 0 to 499 এই রেঞ্জের মধ্যে র্যান্ডম ভ্যালু, আর m2 এর জন্য হবে 0 to 49। কাজ কিন্তু সব মডেল ক্লাস করতেছে, মডেল ক্লাসের কনস্ট্রাক্টর, মডেল ক্লাসের টু স্ট্রিং, মডেল ক্লাসের অ্যাড ম্যাট্রিসেস। কন্ট্রোলার ক্লাসের মেথডের কাজ হচ্ছে মডেল ক্লাসের মেথডগুলোকে ইউজ করা। তো এখন যদি আমরা এটাকে আরেকবার রান করি অ্যাডিশন সহ, তাহলে 3/3, এটাও ধরেন 3/3, তাহলে ম্যাট্রিক্স হয়ে গেল। তো এইটা হবে আপ টু 500, আপ টু 499, এটা হবে আপ টু 49। তো সেটা আমরা শো করতে পারি, এই যে দুটাই 3/3। এখন যদি আমি অ্যাডিশন করি, এই যে so this is how it works. এখন আমি যদি ইনপুট দিতে চাই, তাহলে আর র্যান্ডম নাম্বার জেনারেট করা যাবে না। এখন আমাকে ধরে ধরে এই 3/3 আর 3/3, এই পাশে 9টা, এই পাশে 9টা, মোট 18 বার এই অ্যাড এলিমেন্টারি ম্যাট্রিক্স করতে হবে। তাহলে এই বাটনের কোড আপনারা লিখতে পারবেন না এটা বলে? হ্যাঁ, তাহলে লজিকটা কি বলেন তো দেখি, ট্রাই যে করবেন, একটা লজিক বলেন। তাহলে এই বাটনের অনেকশনে কি করবেন? নিউ ম্যাট্রিক্স কিন্তু করবেন না। এই বাটনের কাজ হচ্ছে ভ্যালুস ij তে ডাটা পাঠানো। কাকে? একে। তা আপনি এখানে বললেন যে 10, এই 10টাকে সে ভ্যালুস, রো ইন্ডেক্স এন্ড কলাম ইন্ডেক্সে পাঠাবে। তাহলে আপনাকে দুইটা ইন্ডেক্স মেইনটেইন করতে হবে, সেই ইন্ডেক্সগুলো মডিফাই করতে, আপডেট করতে হবে, এটা যতবার ক্লিক করবেন। তাহলে আপনি প্রথমে কি করবেন? আপনার ধরেন রো 1 ইন্ডেক্স, কলাম 1 ইন্ডেক্স, রো 2 ইন্ডেক্স, কলাম 2 ইন্ডেক্স, এগুলো সব ইনিশিয়ালি কি ধরেন 0। তাহলে এই বাটনটা যখনই ক্লিক করবেন আপনাকে দেখতে হবে রো 1 ইন্ডেক্স আর কলাম 1 ইন্ডেক্সের ভ্যালু কত। তো রো 1 ইন্ডেক্স যদি লেস দেন 3 হয়, আপনি বলছেন 3টা রো, তার মানে রো 1 ইন্ডেক্স উইল বি 0 1 2। তাহলে এটা যতক্ষণ লেস দেন এইটা, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন যে এটা m1 এর ডাটা। এখন m1 এর কোন ইন্ডেক্সে পাঠাবেন? হ্যাঁ, এটা তো আপনি শো করবেন, ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো এখানে শো করবেন। যে এখানে আপনি কি শো করবেন? এই ব্র্যাকেটের মধ্যে রো ইন্ডেক্স 1, কলাম ইন্ডেক্স 1, অথবা রো ইন্ডেক্স 2, কলাম ইন্ডেক্স 2। তাহলে রো ইন্ডেক্স 2, রো ইন্ডেক্স 1 আর কলাম ইন্ডেক্স 1 কতক্ষণ শো করবেন? যতক্ষণ পর্যন্ত রো ইন্ডেক্স 1 is less than this and column index 1 is less than this। যখন রো ইন্ডেক্স 1
এইটা হয়ে যাবে, কলাম ইন্ডেক্স 1 এটা হয়ে যাবে, তখন আপনি এগুলোকে ইনক্লুড ভ্যালুসের মধ্যে রাখবেন। তাহলে যতক্ষণ রো 1 ইন্ডেক্স আর কলাম 1 ইন্ডেক্স এই দুটোর নিচে আছে ততক্ষণ পর্যন্ত আপনি m1 এর ভ্যালু সাইজেতে রাখবেন, m1 ডট ভ্যালুস রো 1 ইন্ডেক্স বাই কলাম 1 ইন্ডেক্স, এবং সাথে সাথে যদি রো কলাম 1 ইন্ডেক্স লেস দেন কলাম হয়, কলাম 1 এটা হয়, তাহলে কলাম 1 ইন্ডেক্স প্লাস প্লাস। আর যদি কলাম 1 ইন্ডেক্সের সমান হয় তাহলে দেখতে হবে যে রো 1 ইন্ডেক্স যদি এটার কম হয় তাহলে রো 1 ইন্ডেক্স প্লাস প্লাস কলাম 1 ইন্ডেক্স ইকুয়াল টু 0, ওটাকে আবার পরের রোর জন্য 0 করে দিতে হবে। তো এইভাবে একসময় দুইটাই সমান হয়ে যাবে, তখন এখানে আপনি রো 1 ইন্ডেক্স আর কলাম 1 ইন্ডেক্সের জায়গায় রো 2 ইন্ডেক্স আর কলাম 2 ইন্ডেক্স ইউজ করা শুরু করবেন, এবং তখন আপনি m2 ডট ভ্যালুস এর মধ্যে রাখবেন। কিন্তু সেগুলো করার আগে নিউ করে নিতে হবে, এত বাই এত আর এত বাই এত। নিউ করে না নিলে তো রাখতে পারবেন না। ওই m1 ডট ভ্যালুস ইকুয়াল টু নিউ এত বাই এত, m2 ডট ভ্যালুস ইকুয়াল টু নিউ এত বাই এত। এটা কখন করবেন? যখন প্রথমবার ক্লিক করবেন। প্রথমবার ক্লিক করে আপনি দেখবেন যে ভ্যালুস নাল কিনা। ভ্যালুস যদি নাল হয় তাহলে এটা আপনি নিউ করে দেবেন প্রথমবার শুরু। ট্রাই করেন, চিন্তা করে, না পারলে তো সেটা দেখা যাবে। বাট একটা আইডিয়া দিলাম, বাট আর ইউ ক্যান হ্যাভ মোর আইডিয়াস হাউ টু সলভ ইট। তাহলে এই বাটনটা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। কারো হেল্প নিয়ে করে আমাকে দেখায় ক্রেডিট নিয়ে কোনো লাভ নাই তো আপনার, এটার জন্য কোনো মার্ক নাই। বরং আপনি নিজে নিজে সলভ করেন, আটকায় গেলে জিজ্ঞেস করেন যে এখানে আটকায় গেছি, হ্যাঁ, তাহলে আপনার লজিক ডেভেলপমেন্টটা হবে। এটা কঠিন কোনো লজিক। সাথে আপনি ট্রান্সপোজটা করে ফেলেন, তাহলে এটা ক্লিক করলে কি হবে, এটা 3/3, এটা যদি 3/4 হতো তখন ট্রান্সপোজ করার পরে হয়ে যাবে 4/3। তাহলে রোর ডাটাগুলো কলামে চলে যাবে, কলামে। তার মানে আপনাকে ওই যে ভ্যালুসটাকে নতুন করে নিউ করতে হবে, কারণ ভ্যালুসের মধ্যে আপনি নিউ ইন্ট 3/4 দিছিলেন, এখন ভ্যালুসের মধ্যে নতুন করে নিউ করতে হবে 4/3। আর আগে যে 3/4 ছিল সেটা একটা 2D অ্যারেতে রেখে দিতে হবে, না তো ওটা হারা যাবে। তারপর 4/3 করে এটার আই যেতে ওটার যে আই দিতে হবে, তাহলে ট্রান্সপোজ হয়ে যাবে। এগুলো একটু ট্রাই করেন এস ক্লাস আসার আগে, ঠিক আছে? আর 17 তারিখের মধ্যে সিআরএ রিপোর্ট যা পারেন দিয়ে দেন, 2 more days। তাহলে আজকে আপনাদের সময় শেষ। স্যার সময় কি? হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্স নেওয়ার একটু পরে জয়েন করছিলাম স্যার। অ্যাটেন্ডেন্স দিতে অনলাইনে আপনারা লেট করেন কেন?